আর কত দূর? আর এই জায়গার নাম কি? যাত্রাবাড়ি? না, যাত্রাবাড়ি না, যাত্রামুড়া মনে হয়। আমি আরও কয়েকবার এসেছি এখানে। আর অল্প একটু পথ আছে, এসেই গেছি প্রায়। এই গলিতে ঢুকলেই মাটির একটা রোড পড়বে, সেটা দিয়ে যেতে হবে, হেঁটেই যেতে হবে। কার ঢুকবে না সেদিকে? শান্ত কার থামিয়ে নামলো সেখান থেকে। আহানাও নেমে গেছে। শান্ত কার লক করে হাঁটা ধরেছে ওকে নিয়ে। আহানার শাড়ি ঠিক করতে করতে হাঁটছে। তারপর চুলের খোপাটা খুলে চুল ছেড়ে দিয়েছে সে। বাসা থেকে জলদি বের হতে গিয়ে চুলের দিকটা সে খেয়ালই করেনি। একটা একতলা বাসার সামনে এসে হাজির হয়েছে দুজনেই। হালকা গোলাপি রং করা বাড়িটার, বিরাট বড়। আশেপাশে এবং ভেতরে মানুষের ভিড় দেখা যাচ্ছে হালকা পাতলা। শান্ত দূর থেকে কাকে যেন দেখে পেছনে তাকিয়ে আহানার হাত টান দিয়ে কাছে নিয়ে আসলো ওকে। আহানা তখন চুলে ক্লিপ লাগাচ্ছিল। ভয় পেয়ে বলল, কি হয়েছে? কিছু না, চলো। কণা দৌড়ে এসে শান্তর সামনে দাঁড়ালো। পরনে হালকা নীল রঙের নেটের একটা লেহেঙ্গা, চুল বাঁধা, দেখতে অনেক স্মার্ট। আহানা এদিক ওদিক তাকিয়ে সবাইকে দেখছে। শান্ত, তুমি জানো কত ওয়েট করছিলাম তোমার জন্য? আহানা এবার কথা শুনে কণার দিকে তাকালো। কণা শান্তর হাতের দিকে চেয়ে মুখটা ফ্যাকাশে করে ফেলল, কারণ শান্ত আহানার হাত শক্ত করে ধরে রেখেছে। মেয়েটা কে শান্ত? শান্ত মুচকি হেসে বলল, মিট মাই উড বি ওয়াইফ, আহানা ইয়াসমিন। আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকিয়ে আছে। এসব কি বলছে শান্ত? শান্তর কথা শুনে কণা তো রীতিমতো শকড। এসব কি বলছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? এটা মিথ্যা, আমি বিশ্বাস করি না। এটাই সত্যি কণা। আচ্ছা, ফরগেট ইট। রিয়াজ কোথায়, যার জন্য এই বাড়িতে আসলাম এত দূর থেকে? শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাসার ভেতরের দিকে। কণা ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নরম গলায় বলল, আমি কি আহানার সাথে কিছু কথা বলতে পারি? শান্ত বলল, না, আমি আহানার সাথে সবার পরিচয় করিয়ে দিব এখন, পরে কথা বলো। শান্ত আর থামল না সেখানে। আহানাকে নিয়ে চলে গেল সে। কণা রাগে ফুলছে। প্রচণ্ড রাগে হাতের কাছে থাকা একটা ফুলের টব ভেঙে ফেলল। বাসার বাইরে ওপাশে বিরাট খোলা মাঠ একটা আছে। সেখানে ছোটোখাটো করে একটা স্টেজ খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে। শান্ত সেদিকে আসলো আহানাকে নিয়ে। রিয়াজ স্টেজে থাকতেই শান্তকে দেখতে পেয়ে হেসে হেসে নেমে আসছে। থ্যাঙ্কস এ লট শান্ত, তুই আমার কথা রেখে এসেছিস এর জন্য। আসতে তো হতোই। নিন, আপনার আর আপনার বউয়ের গিফট ধরুন। থ্যাংক ইউ। আরে আহানা যে, কি খবর? ভালো। নওশাদ আর সূর্য আসছে। এসেই শান্তকে চেপে বলল, কিরে শান্ত, মনে এখন কি চলে? ফক চলে। হা হা দোস্ত। কণার চেহারার এক্সপ্রেশন একটু যদি দেখতাম। আহানার সাথে একা কথা বলতে চাইছে, কিন্তু আমি দেইনি। এটা বলেই শান্ত পাশে চেয়ে দেখল আহানা উধাও। এ কি, মেয়েটা গেল কই? ছাড়ুন আমার হাত। কণা আপু, এমন করছেন কেন? কণা আহানার হাত ধরে টেনে ওকে দূরে নিয়ে আসলো। তারপর নিজের হাত বাড়িয়ে আহানাকে দেখালো। তার পুরো হাত কাটা, রক্তাক্ত হয়ে আছে। আহানা চোখ বড় করে সেদিকে চেয়ে আছে। দেখো, আমি শান্তকে কতটা ভালোবাসি, আর তুমি কি আমার ব্যাপারে জানতে না? প্লিজ তুমি শান্তকে বিয়ে করো না, প্লিজ। আমি মরে যাব। আই লাভ হিম সো মাচ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আহানা টেবিলের ওপর থেকে টিস্যু বক্স নিয়ে টিস্যু বের করে কণার হাত মুছে দিতে দিতে বলল, এভাবে নিজেকে কষ্ট দেবেন না। আমি ওনার সাথে কথা বলবো। আপনি প্লিজ আর নিজের ক্ষতি করবেন না। শান্ত নওশাদ মিলে আহানাকে খুঁজছে সবখানে। প্লিজ আমার কথাটা রেখো আহানা। আচ্ছা, ডোন্ট ওয়ারি। আহানা ফিরে আসতে আসতে ভাবল, যাক বাবা, এই পাগলের সাথে ওই পাগলের বিয়ে দিয়ে দিলে আমি বেঁচে যাব।
না হয়তো মা এতদিন ওই বেয়াদবটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। পেয়েছি তো একটা সুযোগ, হাতছাড়া করা যাবে না। আহানা খুশিতে আটখানা হয়ে পেছন ফিরে কণার দিকে চেয়ে হাঁটতে হাঁটতে শান্তর বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিতেই শান্ত ওকে ধরে ফেলল। এই, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? আহানা ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। ওসব পরে হবে, চলো আমার সাথে। নমির সাথে মিট করিয়ে দেব তোমায়। আগে বলুন, আপনি সবাইকে কেন বলছেন যে আমি আপনার উঠবি? সব পরে হবে, আগে চলো। শান্ত আহানাকে টেনে স্টেজে নিয়ে আসলো। আহানা ইতস্তত হয়ে নমির পাশে গিয়ে বসেছে। নমি ওকে এটা ওটা জিজ্ঞেস করছে শুধু, অথচ ওর জিজ্ঞেস করার কথা। দূরে সোফায় নওশাদ, রিয়াজ, সূর্য আর শান্ত বাম পা ডান পায়ের উপর রেখে গালে হাত দিয়ে বসে আহানার দিকে তাকিয়ে আছে। রিয়াজ নমির দিকে চেয়ে মুচকি হেসে বলল, আহানাকে কিছুক্ষণ আগে কণা উধাও করেছিল, আই অ্যাম ড্যাম শিওর। নওশাদ মাথা নাড়িয়ে তার দুই হাতের আঙুল নাড়াতে নাড়াতে বলল, আর এতক্ষণও সে আহানার কানে হাবিজাবি কথা ঢুকিয়ে কনভিন্স করে দিয়েছে। সূর্য তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আবার হাত কেটে দেখায়নি তো? তাহলে তো আহানা কণাকে তোর সাথে বিয়ে দিয়েই ছাড়বে। মাই গড, এটা কি শুনাইলি? আমি জানি না। আহানা যে শয়তান একটা মেয়ে। ও আমার জীবন নষ্ট করে প্রতিশোধ নেওয়ার জন্য হলেও কণার সাথে বিয়ে দিয়ে ছাড়বে। নওশাদ ফোন বের করে কয়েকটা সেলফি তুলতে তুলতে বলল, তো তাহলে কি করা যায়? রিয়াজ দাঁত কেলিয়ে শান্তর দিকে চেয়ে আছে। শান্ত তার পাঞ্জাবির উপর পরা কোটির বোতাম কয়েকটা খুলে ঢিলা করে রিয়াজের দিকে আর চোখে তাকালো। তারপর স্টেজের দিকে মুখ করে বলল, এরকম হারামির মতো চেয়ে আছিস কেন? তোকে একটা আইডিয়া দেব। হোয়াট? আহানাকে ধরে কিস করে দে। নওশাদ তখন জুস খাচ্ছিল। রিয়াজের কথা শুনে পুরুত করে সব ফেলে দিল। সূর্য পাকোড়া খাচ্ছিল, কথাটা শুনে গালে কামড় পড়েছে তার। গোঙাতে গোঙাতে সে বলল, তুই তোর নমিরে কিস করেছিস বলে কি শান্ত আহানাকে করবে? মেয়াদ ছাড়াই গাঞ্জা খেয়েছিস মনে হয়। নওশাদ ভ্রুকুচকে বলল, মনে হয় 5 বছর আগে মেয়াদ শেষ হওয়া গাঞ্জা খেয়েছিস তুই। রিয়াজের মাথা গেছে। এখন ওর আংটি বদল হয়নি, এখনই পাগল হয়ে গেছে। বিয়ের পর নির্ঘাত ওকে নিয়ে আমাদের পাগলা গারদে ঘুরতে হবে। শান্ত, বি সিরিয়াস। আই অ্যাম নট জোকিং। সিরিয়াস মানে? আহানাকে আমি কিস কেন করব? যাতে আহানার ভেতরে একটা ফিল আসে। সে তোকে কণার হতে দেবে না, তাহলে মেয়েদের কিস করে কাবু করা যায়, বুঝলি? নওশাদ মুখ বাঁকিয়ে বলল, তো তোমার এক্সকে আমি কতবার কিস করেছি, সে আমাকে ছাড়ল কেন? শোন রিয়াজ, আমার আর কাজ নেই, তোর কি মনে হয়? আমার কণাকেও চাই না, আহানাকেও না। ওকে? এখন কথা হলো কণার থেকে কি করে বাঁচবি? আহানা তো পরের কথা। আহানা তোকে পছন্দ করে না। তো তুই তো বললি কিস করলে পাগল হয়ে আমাকে কণার হতে দেবে না। আরে সেটা না, কিস করলে কণার সাথে তোর জন্য লড়াই করবে। পরে তুই কণার থেকে রেহাই পেয়ে গেলে বলে দিবি তুই আহানাকে লাভ তো দূরে থাক, লাইকও করিস না। ব্যাস হয়ে গেল। নওশাদ মাথা নাড়িয়ে বলল, ব্রো, রিয়াজের আইডিয়ায় কারেন্ট আছে। দেখতে হবে না কার বিয়ে হচ্ছে? না না, আমার দ্বারা হবে না। ওই ধানি লঙ্কাকে আমি কিস করতে পারবো না, দরকার নেই এসবের। তাহলে যা, কণার কোলে বসার জন্য রেডি হ। আমাদের কি ভালোই ভালো একটা জোস আইডিয়া দিলাম। দেখ, আহানার থেকে ছাড়া পাওয়া সহজ, কিন্তু কণা তোকে ছাড়বে না সহজে। তোর আগে 10-12টা ছেলেকে সে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে তারপর ছেড়েছিল। তোকে তো একদম কাঁচা গিলে তারপর ছাড়বে। ভাবতে দে আমাকে। সূর্য একটা মেয়েকে দেখে উঠে সেদিকে যেতে যেতে বলল, পাগলের প্রলাপ পাগলেই শোনে। রিয়াজ হাতে থাকা গোলাপ ফুল একটা সূর্যের মাথায় মারল। হারামি তুই পাগল। শান্ত মাথায় হাত দিয়ে বসে আছে।
কণা এসে সূর্যের জায়গায় বসে পড়েছে শান্তর পাশে। শান্ত চোখ বড় করে ওর দিকে তাকিয়ে একটু সরে বসল। কেমন আছো? নিতু কেমন আছে? শোনো কণা, একটা কথা ক্লিয়ারলি বুঝে নাও। আমি তোমাকে না লাইক করি না লাভ করি, কোনোটাই না। যারই তোমার লাইক হবে তারই পাবা এমন তো না। আমার থেকে দূরে থাকো। তুমি মেয়ে বলে আমি বেশি রুড হচ্ছি না, বাট বোঝার চেষ্টা করো। দেখো, আমি হাত কেটেছি তো তুমি তো আরও কতজনের জন্যই কেটেছো। আর আমি কি তোমাকে বলেছিলাম যে হাত কাটো? আর আমার সাথে কথা বলবে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, স্টে অ্যাওয়ে ফ্রম মি। শান্ত উঠে দূরে গিয়ে দাঁড়ালো। আহানা নমির সাথে কথা শেষ করে স্টেজ থেকে নেমে শান্তর সামনে এসে দাঁড়ালো। কি কি মানে? আপনার জন্য কণাপু জাস্ট পাগল। জাস্ট পাগল তো আমি কি করব? এটাকে পাগলামি বলে না, এটাকে স্যাস্টামি বলে। ও এরকম আরও অনেক ছেলের জন্যই করেছে, সো এটা স্যাস্টামি। আমাকে বোঝাতে হবে না। আপুটা সত্যি আপনাকে ভালোবাসে। আমার এরকম মেয়ে পছন্দ না। আমাকে হুদাই বুঝিয়ে লাভ নেই। বুঝিয়েন না। আমার কি? আমি কণাপুকে বলছি, আপনি কিছু বুঝতে চান না। যাও, বলো গিয়ে। আহানা বিরক্ত হয়ে একটা চেয়ার টেনে বসে আছে গাল ফুলিয়ে। শান্ত, এটাই মোক্ষম সুযোগ। আহানাকে করিডোরের দিকে নিয়ে গিয়ে কিস করে দে। আজীবনের জন্য তোকে কণার থেকে বাঁচিয়ে দেবে। না, আমি ফকিন্নিরে কিস করব না, কোনোদিনও না। করিস না। কণা তোকে নিজের জামাই বানিয়ে ছাড়বে। দেখিস, ওই তো আসছে আবার। শান্ত চোখ বড় করে দৌড়ে আহানার কাছে এসে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। আরে আরে, হাত ছাড়ুন আমার। কই নিয়ে যাচ্ছেন? কি হলোটা কি? এমন করছেন কেন? শান্ত আহানাকে নিয়ে বাড়ি পেরিয়ে মাটির রাস্তায় নেমে গেছে। একটু দূরে গেলেই কাশফুলের বিরাট বিস্তার, পাশেই শীতলক্ষা নদী। শান্ত আহানাকে নিয়ে সেদিকে ছুটছে। আরে আমি বুঝতে পারছি না, আপনি এত অন্ধকারের ভেতর আমাকে নিয়ে কই যাচ্ছেন? হঠাৎ কি হলো যে এত ছোটার প্রয়োজন হলো? আর আপনার কাঠ তো মাটির পথটা ধরে গিয়ে সামনে পার করা আছে। তাহলে আপনি আমাকে এদিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আর কেন? আশ্চর্য, কিছু বলছেন না কেন? শান্ত আহানাকে কাশফুলের বাগানে নিয়ে এসেছে। পাশেই থাকা নদীতে চলা লঞ্চ, স্টিমারের আর ফ্যাক্টরি থেকে আগত আলোয় দুজন দুজনের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে এত অন্ধকারের মাঝেও। কি, এবার তো বলুন এখানে কেন এনেছেন? শান্ত ঢোক গিলে আহানার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আহানা ভ্রুকুচকে আবারও জিজ্ঞেস করল, এখানে কেন এসেছে তারা? নদীর বায়ুপ্রবাহ অতি দ্রুত বয়ে চলেছে। আহানার চুল সব ওর সারা মুখে এলোমেলো হয়ে আসছে বাতাসে। সে চুল ঠিক করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে। দুই পাশে ঘন বন, চারিদিকে কাশফুল আর কাশফুল। পাশেই নদীতে সব লঞ্চ, স্টিমার। দূরে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, সেটাও চোখে পড়ছে। শান্ত এক কদম পেরিয়ে আহানার আরও কাছে আসলো। তারপর ফিস ফিস করে নিজেই নিজেকে বলল, আই হোপ তুমি আমাকে কণার থেকে বাঁচাবে। শান্ত আহানার গলার পাশ দিয়ে হাত নিয়ে ওর গলা ধরে ওকে কাছে টেনে নিয়ে আসলো। আহানার আর বুঝতে বাকি নেই শান্ত কি করতে যাচ্ছে। সে চোখ বড় করে দাঁতে দাঁত চেপে একদম দিয়ে দিল একটা চড়। শান্ত আহানাকে ছেড়ে গালে হাত দিয়ে চেয়ে আছে ওর দিকে। আপনার এত বড় সাহস, আমাকে ছুতে চান আপনি? এসবের জন্যে আমাকে এত দূর নিয়ে আসলেন? আপনার মন মানসিকতা এত খারাপ? ছি! আপনাকে আমি বদমেজাজি আর ঝগড়াটু মনে করতাম, আর এখন দেখি আপনি চরিত্রহীনও বটে। একা একটা মেয়েকে পেয়ে এটা করতে যাচ্ছিলেন আপনি? আপনি একটা খারাপ লোক। কথা শেষ করে আহানা কেঁদে দিয়ে পিছিয়ে চলে গেল। শান্ত থ হয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে এটা কি করতে যাচ্ছিল? আহানা তাকে বাধা দিলে সে জোর করত না, কিন্তু আহানা বাধা না দিয়ে গালে চড় বসিয়ে দিল। কিস তো দূরে থাক। আহানা রিয়াজদের বাসায় ফিরে দূরে একটা চেয়ার নিয়ে বসে আছে।
শান্ত গালে হাত দিয়ে আস্তে আস্তে আসছে বাড়ির দিকে। সূর্য, রিয়াজ আর নওশাদ আহানাকে কাঁদতে দেখে জলদি করে শান্তকে খুঁজতে লাগলো। পরে দেখলো শান্ত রোবটের মতন হেঁটে হেঁটে আসছে। কিরে, তোর কি হয়েছে? এরকম মুখ করে আছিস কেন? তুই আহানাকে কিস করলি নাকি আহানা তোকে করলো? কেউই কাউকে করে নাই। তোদের জন্য আজ চর খেলাম। কি, তোকে চর মেরেছে? হুম। হায় রে, এই শান্তর গায়ে পড়ার জন্য মেয়েরা পাগল হয়ে যায়, আর আহানা কিনা কিসকে দূরে রেখে চর মেরে দিল। আমরা কি ভাবলাম আর কি ঘটে গেল? কণার চক্করে আহানার সামনে আমার চরিত্রটাই কালার হয়ে গেল। আমরা আর কি করব, ভালোই আইডিয়া দিয়েছিলাম। অবশ্য আমরা ভেবেছিলাম আহানা বাকি মেয়েদের মতন, বাট ও যে এরকম করবে তা তো ভাবনার বাহিরে ছিল। আহানা আর 5টা মেয়ের মতো না, আমার এটা বোঝা উচিত ছিল। তোর দোষ নাই, তুই তো খালি কিসই করতে চেয়েছিলি, তাতে চর মারার কি আছে? নওশাদ, কি বলিস? মেয়েদের হাত ধরে টানলে চর খাইতে হয়, আর শান্ত তো কিস করতে চেয়েছিল। চর কয়টা দিয়েছে? শান্ত গাল ঘষে চেয়ার একটাতে বসে এক গ্লাস পানি হাতে নিল টেবিলের উপর থেকে। তারপর বলল, চর তো একটাই দিয়েছে, বাট সেটাতে আমার কষ্ট হয়নি। হয়েছে সে আমাকে চরিত্রহীন বলেছে, তখন আমি সত্যি সত্যিই কিস করতাম না। ইভেন সে আমাকে সরিয়ে দিলে আমি করতামই না, বাট না সরিয়েই থাপ্পড় মেরে দিল। ইসরে, এই মেয়ের সাহস দেখেছিস? শান্তকে আন্টি জীবনে ফুলের টোকা দেয় নাই, আর সে কিনা সিধা চর মেরে দিল। চরচর করিস না তো, আমার গা জ্বলছে এই ভেবে যে আমাকে চরিত্রহীন বলেছে। ওকে বাদ দে সব কিছু, এখন চল স্টেজের দিকে যাই। আমি এখন নমিকে রিং পরাবো। হুম। আহানা গাল ফুলিয়ে দূরে বসে আছে। শান্ত স্টেজে গিয়ে রিয়াজের পাশে সোফায় বসতেই কণা এসে হেলান দিয়ে বসে পড়ল। শান্তর রাগ বাড়ছে অনেক। রাগ আরও যাতে না বাড়ে তাই সে উঠে দাঁড়িয়ে নেমে চলে গেল। যেতে যেতে বলল, সূর্য, আমার সাথে যদি কারোর বাসায় যাওয়ার ইচ্ছা থাকে তো আসতে বল, আমি চলে যাচ্ছি। সূর্য আহানার দিকে তাকালো। আহানা চুপচাপ উঠে দাঁড়িয়ে শান্তর পিছু পিছু যাচ্ছে। এখন মাটির পথটায় দুজনে। আশেপাশের বাড়ির আলোর পথটা উজ্জ্বল হয়ে আছে, তাই তেমন অন্ধকারও নেই, সহজেই হাঁটা যায়। আহানা শাড়ির আঁচল ঘুরিয়ে কাঁধ ঢেকে আসছে। শান্ত কারে ঢুকে চুপ করে বসে সে কখন থেকে। কিছুক্ষণ বাদে আহানা এসে দরজা খুলে ভেতরে এসে বসল। সিট বেল্ট লাগানোর আগেই শান্ত খুব জোরে গাড়ি চালানো শুরু করে দিল। আহানা গিয়ে দুম করে মাথায় একটা বাড়ি খেলো সামনে। মাথা ডলতে ডলতে শান্তর দিকে তাকালো সে। শান্ত সামনের ব্যস্ত নগরীর দিকে চেয়ে কার চালাতে চালাতে বলল, আমাকে দাও একটা চট, তোমার উপর খুব ভারী পড়বে মিস আহানা। আহানা ভ্রুকুচকে সিট বেল্ট লাগিয়ে নিল। একটা বাজারের উপর দিয়ে যাচ্ছে তারা। বাজারটায় সব রিক্সা, অটোরিকশা, বাইক এসব মিলে রুলস ব্রেক করে জ্যাম সৃষ্টি করেছে। যাত্রামোড়া থেকে একদম কাঁচপুর ব্রিজের কাছাকাছি পর্যন্ত জ্যাম। শান্ত একটু এগোচ্ছে কার নিয়ে তো আরেকটু থেমে থাকছে। পথটাতে চলাই মুশকিল হয়ে গেছে। একে তো চিকন রোড, তার উপর এত ভিড়। রাত 8টা বাজে হয়তো। আহানা বাইরের দোকানগুলোর দিকে চেয়ে আছে আনমনে। একটা সেলুন, তার পাশে মুদি দোকান, তার পাশে ফার্মেসি। সামনেই অনেক লোকেরা মাছের বাজার নিয়ে বসেছে, তরি তরকারিও আছে। বাজারটা পেরিয়ে তারা এবার কাঁচপুর ব্রিজে উঠল। আহানা একটু নড়ে চড়ে বসে মুগ্ধ চোখে শীতলক্ষা নদী দেখছে। কি সুন্দরটাই না লাগছে। লঞ্চ, স্টিমারের আলোয় মনে হয় নদীটা আরও মনোমুগ্ধকর হয়ে আছে। এদিকে শান্তর আগে গজগজ করতে করতে কার চালাচ্ছে। ভাঙচুর করলে রাগ কমতো। মনে তো চাচ্ছে আহানাকে ব্রিজ থেকে ফেলে দিতে। সম্ভব হলে শান্ত সেটাই করত এতক্ষণে। শান্ত ব্রিজ থেকে নামতেই আবারও জ্যাম দেখে কার থামিয়ে দিল। আহানা একবার কানের থেকে চুল সরাচ্ছে, আবার শাড়ি ঠিক করছে। হাতের চুড়ির ঝুনঝুন আওয়াজে শান্তর রাগ আরও শিখরে উঠছে।
শান্ত কারের জানালায় হাত রেখে সেটাই মাথা রাখল। তাও ঝুনঝুন আওয়াজ হয়েই যাচ্ছে ক্রমাগত। হাতের উপর থেকে মাথা তুলে শান্ত চোখ রাঙিয়ে আহানার দিকে তাকালো। আহানার সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই। সে নিজের মন মতো চুল নিয়ে খোপা করে যাচ্ছে। শান্ত আহানার হাত মুঠো করে টেনে ধরল নিজের দিকে। আহানার এবার হুঁশ আসলো। শান্ত তার হাত ধরেছে কেন? আবার কি করবে সে? আহানা হাত মোচড়াতে মোচড়াতে বলল, আর কি করবেন আপনি? যাই করি না কেন আবার চড় দেওয়ার সাহস রাখো? যতবার বেয়াদবি করবেন ঠিক ততবার চড় দেওয়ার সাহস রাখি আমি। তোমার হাত ধরেছি তোমার হাতেরই মিউজিক ব্যান্ড অফ করতে। মিউজিক ব্যান্ড মানে? চুরি। এটার আওয়াজে আমার মাথা ব্যথা বেড়ে গেছে। এখনই খোলো এটা। কথাটা বলে শান্ত আহানার হাত থেকে টেনে চুরি সব খুলে ওর হাতে ধরিয়ে দিল। তারপর আবার মুখ ঘুরিয়ে বসে পড়ল সে। আহানা মনে মনে ভাবল, সামান্য চরের জন্য এরকম করছে, এত মিসবিহেভ করছে আমার সাথে। জ্যাম আছে এখনো। আহানা রেগে গিয়ে একদম দরজা খুলে বেরিয়ে চলে গেল। শান্ত চুপ করে তাকিয়ে ওর চলে যাওয়া দেখছে। কাঁচপুর থেকে সায়দাবাদ বেশি দূরে না হলেও আবার কাছেও না। আহানা একটা মেয়ে হয়ে একা একা এত দূর কি করে যাবে? ওর কাছে তো টাকাও নেই। শান্ত নিজের মাথার চুল টেনে এখনো চুপ করে আছে। আহানা হেঁটেই চলেছে, থামাথামি নেই কোনো। শান্ত কাঠটা নিয়ে দূরের একটা ফাঁকা জায়গায় কোনো রকম পার করে রেখে আহানার পিছন ছুটল। আহানা ফুটপাত ধরে হেঁটে চলেছে। পাশেই বিরাট বড় জ্যাম লেগে আছে। বাসের সামনে আরেকটা বাস, তার সামনে কার, তার পাশে বাইক। সব পেরিয়ে ফুটপাতের উপর দিয়ে আহানা হেঁটে চলেছে। শান্তর হাঁটার গতি বাড়িয়ে আহানাকে শেষ পর্যন্ত ধরেই ফেলল। ওর হাত মুঠো করে ধরে নিজের দিকে ফেরালো সে। তোমার সমস্যা কি? আমার হাত ছাড়ুন। আমি আপনার সাথে আর কোথাও যাব না। আমি একাই বাড়ি ফিরতে পারবো। হাত ছাড়ুন, অনেক হয়েছে। শান্ত চুপ করে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর আহানাকে টানতে টানতে নিয়ে আসতে লাগলো কারের কাছে। আহানাও শক্তির সাথে পারছেই না। নিজের আরেক হাত দিয়ে শান্তর হাত ছাড়ানোর চেষ্টা করছে সে। শান্ত আহানাকে কারের কাছে নিয়ে এসে দরজা খুলে ধাক্কা দিয়ে কারের ভেতরের সিটে ফেলল। আহানা সিটের উপর দুম করে পড়ে হাতের কোনোই ধরে কপাল কুঁচকে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত একটা কথাও বলল না। নিচু হয়ে আহানার শাড়ির আঁচল ভেতরে সরিয়ে দিয়ে দরজা লাগিয়ে নিজেও ভেতরে এসে বসল। তারপর আহানার দিকে ফিরে ওর কাছে এসে সিট বেল্ট লাগিয়ে দিল চুপচাপ। এত কেয়ার দেখাতে হবে না। আপনাকে চেনা হয়ে গেছে আমার। তোমাকে কেয়ার দেখাচ্ছি না আমি। তোমার যদি আজ রেপ হয় বা অন্য কিছু হয়, আমি আমার মায়ের সামনে আর তোমার মায়ের সামনে কোন মুখে দাঁড়াবো? তারা যখন জানবে আপনি নিজে আমাকে জোর করে কিস করতে চেয়েছিলেন, তখন কি ভাববে? আমার কিস আর তোমার সাথে অন্য সব হওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তুমি একা 4-5টা ছেলের সাথে পারবে না। এসব না ভেবেই ঢ্যাং ঢ্যাং করে একা অন্ধকার জায়গায় হাঁটা ধরেছ। তোমাকে তো দিনে রাতে 24টা থাপ্পড় মারা উচিত। আহানা রাগে আরেকদিকে ফিরে বসল। শান্ত সায়দাবাদ এসে কার থেকে নেমে হাঁটা ধরল সোজা আহানাদের বাসার দিকে। অথচ যার বাসা সে এখনো কারের ভেতর, তার খবরও নেই শান্তর। আহানা কার থেকে নেমে শান্তকে গালি দিতে দিতে পেছন পেছন আসছে। শান্ত বাড়ির সামনে এসে দরজায় নক করল কয়েকবার। তারপর মা এসে দরজা খুলে শান্তকে দেখে খুশি হলেন। তারপর বললেন ভেতরে আসতে। শান্ত ভেতরে আসলো না, শুধু বলল ছবির ছেলেটা সে ছিল। মা হেসে বললেন, জানতাম আমি শুধু দেখতে চেয়েছিলাম কি হয়। আহানাকে ভালো করেই চিনি। ও এখন পর্যন্ত এসবে জড়ায়নি, জড়াবেও না। ওর মতো মেয়ে কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যও না। কথাটা বলে শান্ত চলে গেল। আহানা এসে দেখলো শান্ত চলে যাচ্ছে। মা মুখটা ফ্যাকাশে করে তাকিয়ে আছেন সেদিকে। উনি কি বলেছে তোমায়? বলল, না থাক, আয় ভেতরে আয়।
আহানা শাড়ি পাল্টিয়ে জামা পরল। তারপর ভাবল যেহেতু সে চাকরি পাচ্ছে না তাহলে আগে যা করতো সেটাই করা উচিত। রতন জ্বালায় তো কিছুই করার নেই, চাকরিও তো পাচ্ছি না। আগের মতন সকালে বাচ্চাদের পড়াবো আর বিকাল থেকে টিউশনি। আর যাই হোক, এই লোকটার অফিসে আমি চাকরি করব না। শান্ত বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। আলমারি থেকে বিয়ারের একটা বোতল নিয়ে বারান্দায় গিয়ে চেয়ারে বসে পড়ল। গায়ের কোটিটা খুলে নিচে ফেলে দিল। পাঞ্জাবির কয়েকটা বোতাম খুলে চোখ বন্ধ করে আছে সে। আজ আর ঘুমাতে বিছানায় আসেনি শান্ত, চেয়ারেই ঘুমিয়ে গেছে। হাতে বিয়ারের খালি বোতল ঝুলছে। সূর্যের আলো চোখে পড়তেই শান্ত জেগে গেল। হাত থেকে বোতলটা ছেড়ে দিয়ে চোখ ডলে ঠিক হয়ে বসল। তারপর ঘড়ির দিকে একবার তাকিয়ে মাথার চুলগুলো টেনে টুনে উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে তোয়ালে নিয়ে সোজা বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে ডাইনিংয়ে আসলো এবার। মা টিভি দেখছিলেন। শান্তকে দেখে হেসে দিলেন তিনি। শান্ত হাসল। তারপর রিপাকে ডেকে জিজ্ঞেস করলো নিতু কোথায়। রিপা বলল নিতু রেডি হচ্ছে। শান্ত জলদি করে খাওয়া শেষ করে নিতুকে নিয়ে বেরিয়ে গেল। পথে নিতুকে তার স্কুলে নামিয়ে দিয়ে শান্ত অফিসে আসলো। উষা একটা লেটার নিয়ে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। শান্তকে দেখে গুড মর্নিং তো বলল, কিন্তু এই লেটারের রহস্য বলার সাহস পায়নি সে। শান্ত এই লেটারটা পড়লে অফিসের উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে। উষা পা টিপে টিপে শান্তর অফিস রুমের সামনে এসে নক করল। তারপর ভেতরে ঢুকে দেখল শান্ত তার কোট খুলে চেয়ারে রেখে ল্যাপটপ নিয়ে বসেছে। উষা ঢোক গিলে বলল, স্যার আপনার নামে একটা লেটার এসেছে। কে পাঠিয়েছে? সোহানা। শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে বলল, রেখে যাও। উষা মনে হয় কত বড় ধমক থেকে বেঁচে গেল। লেটারটা টেবিলের উপর রেখে বল পয়েন্ট দিয়ে চেপে রেখে সে আর এক মুহূর্ত থাকলো না সেখানে। শান্ত এবার লেটারটা হাতে নিল। খুলে যা দেখলো তার মেজাজ বিগড়ে 10 তলায় উঠে গেছে। হাতে থাকা পানির গ্লাস ছুঁড়ে মারল সে। লেটারটা হলো রেজিগনেশন লেটার। আহানা অফিস কেন ছাড়ছে সেটার রিজনও স্পষ্ট করে লেখা আছে। আহানা লিখেছে শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা ভালো নামকরা কোম্পানি বটে, তবে এটার কর্মচারী এবং মেইন মালিক একজন ফালতু লোক। ব্যবহার অতি খারাপ। নারীর সাথে কেমন বিহেভ করবে তা তারা জানে না। মিস্টার শারিয়ার শান্তর ইমিডিয়েটলি ট্রিটমেন্ট প্রয়োজন, তা না হলে অবস্থা শুধু অবনতিই হবে। এত বড় সাহস মেয়েটার, আমার অফিসের এরকম বাজে একটা রিভিউ দিল। সাহস দেখানো ভালো, তবে অতিরিক্ত সাহস অনেক খারাপ। উষা কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে ভয়ে পালিয়েছে ততক্ষণে। শান্তকে সে অনেক ভয় পায়। না জানি সোহানার কি অবস্থা হবে। আহানা ভার্সিটিতে গালে হাত দিয়ে বসে আছে, তবে চোখে মুখে চিন্তা নেই তার, শুধু হাসি আর হাসি। কিরে আহানা, এত হাসছিস কেন? সত্যি কথা বললে হাসি তো হাসবেই। হা হা। কি সত্যি বলেছিস? আর কাকে? কিছু না, বাদ দে তো। তোর আর নওশাদ ভাইয়ার কত দূর এগোলো সেটা বল আগে। সে তো আমাকে লাইক করে একটু একটু। একটু থেকে অনেকখানি হয়ে যাবে দেখিস। তুই তো কাল নাকি নওশাদ ভাইয়ার ফ্রেন্ড রিয়াজ ভাইয়ার আংটি বদলে গিয়েছিলি, কেমন লাগলো সেখানে? সবচাইতে বাজে দিন ছিল কাল। কেন, কি হয়েছিল? কিছু না, বাদ দে তো। চল আমরা ক্যাম্পাসে একটু ঘুরি। আহানা রূপার হাত ধরে ক্যাম্পাসে নামতেই সবার আগে যার দিকে চোখ পড়া উচিত তার দিকেই চোখ পড়ল। আর সেটা হলো শান্ত। কালো কোট আর তার ভেতরে সবুজ শার্ট পরে আছে। পকেটে হাত ঢুকিয়ে কারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে, তাও গেটের সামনে। আহানা না দেখার ভান করে আরেক দিকে চলে গেল। সে একটু দূরে গিয়ে আবারও তাকালো। শান্ত এখনো একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গাল এমনভাবে ফুলিয়ে রেখেছে যেন সামনে যাকে পাবে তাকেই হত্যা করবে। কয়েকটা মেয়ে শান্তর সামনে দিয়ে যাওয়ার সময় থেমে গিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। তারপর ফোন টিপে শান্তর ছবি বের করে মিলিয়ে নিল। আরে, এটা তো সত্যি সত্যি শারিয়ার শান্ত।
ও মাই গড। মেয়েগুলো লাফিয়ে শান্তর সামনে এসে ও মাই গড বলেই যাচ্ছে এখনো। তারপর শান্তর সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ল সবাই। শান্ত রোবটের মতো দাঁড়িয়ে থেকে আহানা কি করছে, কোথায় যাচ্ছে সেটাই দেখে যাচ্ছে। আহানা, জি করিম স্যার, বলুন। তোমার ফ্যামিলি থেকে একজন এসেছে তোমাকে নেওয়ার জন্য। যাও, তোমার ছুটি দিলাম। কিরে, কে এসেছে রে তোর? আহানা শান্তর দিকে একবার তাকিয়ে কথাটা ইগনোর করতে চাইল। পরে ভাবল গুরুত্বপূর্ণ কিছু যদি হয়, তাই ব্যাগ হাতে নিয়ে সে এগিয়ে আসছে এদিকে। শান্ত আহানাকে আসতে দেখে মেয়েগুলোর সাথে হেসে পিক তুলতে লাগলো। মেয়েগুলো তো মনে হয় খুশিতে মরেই যাবে। আহানা কপাল কুঁচকিয়ে কাছে এসে বলল, কি চাই? শান্ত কিছু না বলেই পকেট থেকে ফোন বের করে আহানার মাকে ফোন করল। উনি রিসিভ করতেই ফোনটা সে আহানার কানে লাগিয়ে ধরল। মা বলছে আহানা যেন শান্তর সাথে তাদের বাসায় আসে। শান্তর মা আর আহানার মা মিলে কি কথা বলবে ওদের সাথে, তাই শান্তকে বলেছে আসার সময় যেন আহানাকে তার ভার্সিটি থেকে নিয়ে আসে। আহানা ঠিক আছে বলতেই শান্ত তার ফোন পকেটে ঢুকিয়ে কারে গিয়ে বসল। মুখটা কেমন বেলুন বানিয়ে রেখেছে, কি যে লাগছে না, এটাই তো চেয়েছিল। ভেতরে এসে বসার জন্য কি ইনভাইট করতে হবে? আহানা মুখ বাঁকিয়ে সাথে সাথে এসে বসল। শান্ত ওর দিকে তাকাচ্ছে বারবার, তাও ভালোভাবে না, এমনভাবে তাকাচ্ছে যেন খেয়েই ফেলবে। আহানার একটু ভয় লাগছে না, কারণ তার ধারণা সে যেটা করেছে ঠিক করেছে। রিভিউটা সত্যি ছিল। কিছু দূর যাওয়ার পর আহানা বুঝতে পারল এটা শান্তদের বাসায় যাওয়ার রোড না। তাহলে এটা কোথায় যাচ্ছেন উনি? আহানার এবার ভয় করছে, কারণ শান্তর দিকে চেয়ে দাঁত কেলিয়েছে দুইবার। আহানা গায়ের সুতির ওড়না দিয়ে কপালটা মুছে নিল। সে সবসময় আত্মরক্ষার জন্য ব্যাগে একটা নীল কাঁটা রাখে, যেটা দিয়ে নিজেকে সাময়িকভাবে বাঁচাতে পারবে। তো সেটা হাতে নিয়ে বের করে রেখেছে। শান্ত আবারও কালকের মতো কিছু করতে গেলে অবস্থা খারাপ করে দেবে তার। শান্তকার এমন একটা জায়গায় থামালো যেখানে রোডটা সম্পূর্ণ ফাঁকা। পিঁপড়াও নজরে আসছে না। দুই পাশে ঝাউগাছ, রোডের পাশে সব ক্ষেত, দূর দূরান্তেও ক্ষেত। 10 মিনিট পর পর একটা প্রাইভেট কার দেখা যায়। আহানা ঢোক গিলে ঘাপটি মেরে বসে আছে, নামছে না কার থেকে। শান্ত নেমে গিয়ে ঘুরে এসে দরজা খুলে আহানাকে টেনে বের করল। এই, আপনি কি করতে যাচ্ছেন? আমাকে এখানে কেন এনেছেন? তোমাকে দিয়ে হিউম্যান জুস বানাবো আজ। হিউম্যান জুস মানে? শান্ত আহানাকে কারের সাথে চেপে ধরল ভালো করে। আহানা এদিক ওদিক তাকিয়ে হাতের নীল কাটারটা ভালো করে ধরল। আর কিছু করলে একদম কেটে কুটে দেবে সে। শান্ত কপাল কুঁচকে বলল, আমার দিকে তাকাও। তোমার সাহস হয় কি করে আমার সাথে এরকম বেয়াদবি করার? চিঠি দিতে কে বলেছিল? সাহস থাকলে মুখোমুখি এসে বলতে। রিভিউ দিতে কে বলেছে তোমাকে? অফিসের সবাই কি ভাবছে? তোমার এত সাহস আসে কোথা থেকে? আহানা বুঝলো শান্ত উল্টাপাল্টা কিছু করবে না, তাই নীল কাটার যে হাতে আছে সেই হাতটা লুকিয়ে গম্ভীর গলায় বলল, যেটা সত্যি সেটাই বললাম। আর অফিসে যখন আর আসবই না, লেটার তো দিতেই হতো। তুমি যা করেছো সব অতিরিক্ত করেছো। একবার চর, একবার এটা, একবার সেটা। আমি কি এমনি এমনি করেছি? আপনি কিছু করেননি। আপনার সাহস হলো কি করে কাল আমাকে একা টেনে নিয়ে গিয়ে কিস করার চেষ্টা করার? আমি তেমনটা করতাম না। রিয়াজ বলল, কণা। কণা কি? মিথ্যা বাহানা দেবেন না একদম। একটা কথা কি জানেন, কণাপুর সাথেই আপনাকে ভালো মানাবে। হ্যাঁ, আর তোমার সাথে বাংলাদেশ কেন, কোনো রাষ্ট্রের ছেলেকেই মানাবে না। সেটা আপনার দেখতে হবে না। কার সাথে মিলিয়েছি আমি সেটা ভেবে দেখুন না। একটা ফুল মেন্টাল মেয়ের সাথে আপনাকে মিলিয়েছি। কথাটা বলে আহানা মুখ বাঁকিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। অনেক জোরে বাতাস বয়ে যাচ্ছে। আহানা ওড়না টেনে মাথায় দিয়ে গলায় পেঁচিয়ে নিয়ে পেছন ফিরে তাকাতেই দেখল শান্ত কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
আহানার চাহনি দেখে আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল সে। আহানা আবারও সামনে তাকালো। এই লোকটা এত খারাপ? শান্ত মুখ বাঁকিয়ে তাকালো এবার। আহানা হাতে একটা গাছের ডাল নিয়ে সেটা নাড়ছে বারবার। পরনে সুতির একটা থ্রি পিস হলুদ রঙের। শান্ত গাল ফুলিয়ে এখনো তাকিয়ে আছে ওর দিকে। আহানা আবারও ফিরে তাকালো। তাকিয়ে দেখল শান্ত এতক্ষণ চেয়েছিল ওর দিকে। শান্ত আহানার তাকানো দেখে আরেক দিকে ফিরে গেল আবার। তারপর চুপচাপ কাড়ে উঠে বসল সে। আহানা ডালটা ফেলে সেও এসে বসল। দুজনে এবার কোনো ঝগড়াঝাটি না করে ভালো ছেলেমেয়ের মতন বাসায় ফিরে আসলো। আহানা কার থেকে নেমেই বাসার ভেতরে দৌড় দিল। এসে দেখল শান্তর মা আর ওর মা সোফায় বসে হাসছে দুজনে। আহানা ওনাকে সালাম দিয়ে পাশে এসে বসল। শান্ত আহানার মাকে সালাম দিয়ে চলে যেতে নিতেই উনি বললেন আহানার পাশে এসে বসতে। আহানা চোখ বড় করল সাথে সাথে। শান্ত শেষমেশ চেয়ার টেনে বসল। আহানার সাথে বসার মন মানসিকতা তার নেই। শান্তর মা চোখ বড় করলেন শান্তর দিকে তাকিয়ে। আর কি করবে? শান্ত বাধ্য ছেলের মতন চেয়ার থেকে এসে আহানার পাশে বসল। শান্তর মা এবার আহানার মায়ের হাত ছুঁয়ে বুঝালেন কথা শুরু করতে। তো শোনো তোমরা, আমরা দুই বোন মিলে ঠিক করেছি তোমাদের ছোটবেলার এই মিষ্টি সম্পর্কটাকে একটা বৈধ সম্পর্কে রূপ দেব। আর সেটা হলো তোমাদের দুজনকে বিয়ে দিতে চাই। আমাদের এবার আত্মার সম্পর্কটা গভীর হয়ে যাবে। কথাটা শুনে শান্ত আর আহানা একসাথে উঠে দাঁড়িয়ে পড়ল সোফার উপর থেকে। দুজনেই চিৎকার করে বলল, অসম্ভব। শান্তর মা আর আহানার মা হাঁ করে তাকিয়ে আছেন। আমি আমি বিয়ে করবে এই খারাপ অসভ্য লোকটাকে? জীবনেও না। আমি আমি বিয়ে করবে এই বেয়াদব মেয়েটাকে? কখনোই না। আহানার মা শান্তর মা মাথায় হাত দিয়ে বসে আছেন। আমি বেয়াদব? আপনার সাহস তো কম না? মায়ের সামনে আমাকে বেয়াদব বলেন? তুমি আমাকে অসভ্য বলেছ, সেটার কি হবে? খারাপও তো বলেছ। তোমাকে তো আমার এখন ধরে বাসা থেকে বের করে দেওয়া উচিত। আমার বাসায় এসে আমাকে অসম্মান করে কথা বলো তুমি? এই, তোমরা দুজনে থামো, আমাদের কথা বলতে দাও। শান্ত আহানাকে এক ধাক্কা দিয়ে দূরে গিয়ে বসল। আহানা সোফায় দুম করে পড়ে মা আর শান্তর মায়ের দিকে তাকালো। তারা বিষয়টা খেয়ালই করে নাই। আহানার মা ফিসফিস করে শান্তর মায়ের সাথে কি নিয়ে যেন আলোচনা করছেন। আহানা এবার উঠে এসে শান্তকে এক ধাক্কা মারতে যেতেই শান্তর হাত ধরে ফেলল। হাত ছাড়ুন, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন কোন সাহসে? বাসা থেকে ধাক্কা মেরে বের করা উচিত ছিল আমার। আহানা হাত ছাড়িয়ে টেবিলের উপর থেকে জুসের গ্লাস নিয়ে শান্তর মুখে মেরে দিল। শান্ত মুখ মুছে আহানার চুলের মুঠি ধরে টান দিল এবার। দুজনের মধ্যে মারামারি লেগে গেছে পুরো। অবস্থা ডেঞ্জারাস। আহানার মা আর শান্তর মা ওদের দিকে তাকিয়ে দেখল আহানা শান্তর কোট প্রায় ছিঁড়েই ফেলেছে, আর শান্ত আহানার চুলের 12-13টা বানিয়ে ফেলেছে। ওদের কাণ্ড কারখানা দেখে দুজনে রোবটের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ফিক করে হেসে দিলেন। ওনাদের হাসি দেখে আহানার শান্ত দুজনকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। শান্তর মা তার আঁচলের ভেতর থেকে একটা কাঠ বের করলেন। লাল রঙের একটা কাঠ, দেখে মনে হচ্ছে বিয়ের কাঠ। মা কাঠটা বাড়িয়ে ধরলেন শান্ত আর আহানার দিকে। আহানার শান্ত দুজনের দিকে তাকিয়ে কাঠটা একসাথে ধরল। তারপর দুজনে টানা টানা করে শেষে দুজনের হাতে রেখে কাঠ খুলল। ভেতরে লেখা আছে শুভ বিবাহ। বরের নাম শারিয়া শান্ত, বধূর নাম আহানা ইয়াসমিন। এই 2 লাইন দেখে শান্ত আর আহানা চোখ বড় করে তাকালো। তারপর ভ্রু কুঁচকে যে যার মায়ের দিকে তাকালো। আহানার মা হেসে বললেন, কাঠটা তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদের বিয়ের কথা আমরা 2 পরিবার মিলে পাকা করে প্রমাণস্বরূপ বানিয়ে রেখেছিলাম। এতদিন বুবুর কাছে ছিল এটা। তারিখ কিন্তু তোমাদের বিয়ে যেদিন হওয়ার কথা ঠিক সেদিনকার তারিখই লেখা আছে।
আজ থেকে ঠিক 2 মাস পরে। তো 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 মানে কি? দুজনে একসাথে তো বলছো কেন? তোমাদের বিয়ে 2 মাস পরেই হবে ব্যাস। আন্টি, আপনারা অনেক ডিসিশন নিয়ে ফেলেছেন আমাকে না জানিয়েই। এখন আমার কথা শুনুন, বিয়েটা হচ্ছে না। আমি এই মেয়েটাকে পছন্দ করি না। সে আমার ওয়াইফ হবার যোগ্যই না। 1 মিনিট, যোগ্য তো আপনি নিজে না। আমি আপনাকে জীবনেও বিয়ে করব না। আর কিছু না বলে কোনো দিকে না তাকিয়েই আহানা হনহনিয়ে বেরিয়ে চলে গেল। শান্ত নিজের রুমের দিকে চলে গেছে ততক্ষণে। শান্তর মা আর আহানার মা মুখটা ফ্যাকাশে করে বসে আছেন। এরা দেখি দুজন দুজনকে সহ্যই করতে পারে না। আর আমরা এদের নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। শান্তর মা চোখ মুছলেন, পরে হেসে 2 হাত জোর করে দেখালেন আহানার মাকে। মানে ওরা একসাথে হবে বা একসাথে করতে হবে এরকম কিছুই বুঝিয়েছেন তিনি। আহানা বাসায় ফিরছিল, সামনে এসে পড়ল রতন। ওকে উপেক্ষা করে আহানা পাশ কাটিয়ে যেতে নিতেও পারল না, কারণ রতন ওর পথ আবারও আটকে ফেলেছে। দেখ রতন, মেজাজ খারাপ করবি না, আমার পথ ছাড়। ছাড়বো না। কি করবি? আহানা পা দিয়ে রতনের পা মারিয়ে ধরে বলল, দাঁড়িয়ে থাকার শক্তি হারাবি তুই। রতন ব্যথা পেয়ে সরে গেল। আহানার 1 মিনিটও দাঁড়ালো না, চলে গেল সে বাসার দিকে। রতন পা ধরে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকলো ওখানে দাঁড়িয়ে। আহানার অনেক অপমান আমি সহ্য করেছি, আর না। এবার এরে উঠিয়ে নিয়ে নিজের সব ইচ্ছা আমি পূরণ করব। বহু ছাড় দিয়েছি। বড়লোক ছেলের গাড়িতে করে এদিক ওদিক চলাফেরা করে। সময় থাকতে এরে এখনই আমার আয়ত্তে নিয়ে আসতে হবে। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়েছে। ল্যাম্পশেডের টেবিলটার উপরে তার আর আহানার ছোটবেলার ছবিটা রাখা। শান্ত সেটার দিকে তাকিয়ে আরেক দিকে ফিরে বসল। আমি আমি এই মেয়েকে বিয়ে করব? মা এটা ভাবল কি করে? জীবনেও আমি ওরে বিয়ে করব না। আমার লাইফ আমি কিছুতে এভাবে নষ্ট হতে দেব না। আহানার মা শান্তর মাকে বিদায় দিয়ে উনিও বাড়ি ফিরে আসলেন। আহানা কাঁথা টেনে ঘুমাচ্ছে মরার মতো, যেন কিছুই হয়নি। মা রাগ করে ঘরের সব জিনিসপাতি ধুমধাম করে এখান থেকে ওখানে রাখছে। আহানা ঘুম থেকে জেগে উঠে দেখল মা পুরো বাড়ি উথাল পাথাল করছে। কি ব্যাপার, এমন করো কেন? কথায় আছে না, মানুষ সুখে থাকতে ভূতে কিলায়? তোর হয়েছে সেটাই। তুই আমাদের সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে ভাঙছিস। আমার জীবন, আমার জীবনের ডিসিশনও আমারই। তোর কপালে রতনই জুটবে দেখিস। আইতে যাইতে গায়ে খালি হাত তুলবে, তখন তোর খুব ভালো লাগবে, তাই না? আহানা মুখটা ফ্যাকাশে করে ওড়না গায়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে চলে গেল। বিকাল হয়ে গেছে। আহানা তাই প্রতিদিনকার মতন আগে চিত্রাকে পড়াতে গেল। তারপরে যাবে রিপার বোন রুনাকে পড়াতে। আজকে সবে একটুও মন নেই তার, কিন্তু তারপরেও টাকার জন্য করতে হচ্ছে। শরীরও দুর্বল লাগছে। সকালে 2 মুঠো ভাত খেয়ে যে বেরিয়েছিল আর কিছুই খাওয়া হয়নি তার। রুনাকে পড়ানো শেষ দিয়ে এবার সে গেল সিয়াদের বাসায়। উফ, এত ঝামেলা! টিউশনি সবচাইতে বিরক্তিকর। সবার শেষে নিতুকেও পড়াতে হবে। না, আমি নিতুকে আর পড়াবো না। ওই বাড়িতে গেলেই ওই লোকটার সাথে ঝগড়ায় পড়তে হয়। আমাকে যাতা বলে কথা শোনায় সব সময়, আর জীবনে ওনার মুখোমুখি হব না আমি। সব টিউশনি শেষ। এখন বরাবর সন্ধ্যা 6টা বাজে। নিতুকে যেহেতু পড়াবো না, তাহলে বাসায় ফিরি। না, ফিরব না। মা সব কিছুতেই বাড়াবাড়ি করে। আমি ফিরব না আজ। ফিরব কিন্তু দেরি করে। বুঝুক একটু, আমাকে বকলে কি হয়। আহানা আজ আর রিক্সা নিল না। টাকা আছে বরাবর 30 টাকা, ওটা দিয়ে বাড়ি ফেরা যাবে। কিন্তু ওই যে দেরি করে ফিরবে, সেজন্য আহানা হেঁটেই বাড়ি ফিরছে। 10-12 মিনিটেই ধূসর অন্ধকার নেমে গেছে চারদিকে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে চলেছে মনের ভিতর করা সাহস নিয়ে। উষা, কাল সকালে তো মিটিং নেই, আমি দেরি করে অফিসে আসব। ওকে স্যার।
শান্ত ফোন রেখে কার ড্রাইভ করায় মনোযোগ দিল। জলদি করে বাসায় ফিরতে হবে। আহানাকে আজ সোজা কথা বলে দেব, নিতুকে যেন আর পড়াতে না আসে। শান্ত মোড়ে কার ঢুকাতে ওর মনে হলো আহানাকে দেখল সে, কিন্তু এখন তো সে নিতুকে পড়াতে যাওয়ার কথা। তাহলে কই যাচ্ছে? ভাবতে ভাবতে শান্ত কার থামিয়ে কার থেকে নেমে আহানাকে ডাক দিল। আহানা থেমে গিয়ে পেছন ফিরে দেখল শান্ত গাল ফুলিয়ে চেয়ে আছে ওর দিকে। আবার কি? আর কি কথা শোনানো বাকি আছে আপনার? তোমার সাথে অপ্রয়োজনীয় কথা বলার সময়ের ইচ্ছে দুটোই নেই আমার। জাস্ট বলতে এলাম তুমি এরপর থেকে নিতুকে আর পড়াতে আসবে না। আপনি বলার জন্য বসিনি আমি এমনিতেও পড়াবো না ওকে। ওই বাড়িতে গেলে আপনার ওই চাঁদ মুখ দেখতে হবে কিনা এই ভয়ে আমি যাব না। শান্ত দাঁতে দাঁত চেপে আর দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে চলে গেল। ক্ষুদাই কথা বললে কথা বাড়ে। আহানাও মুখ বাঁকিয়ে আবার হাঁটা ধরেছে। সে যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে সেটার দুই পাশে বাড়ি, মাঝখান দিয়ে ফাঁকা রোড, তবে অতটাও ফাঁকা নয়। বাইক, কার, রিক্সা এসবে চলাচলতি আছে খানিকটা। আহানা শান্তকে মনে মনে গালি দিতে দিতে হাঁটছে। হঠাৎই ওর সামনে কেউ এসে দাঁড়িয়ে পড়ল। আহানা রোড থেকে চোখ উঠিয়ে উপরে চেয়ে দেখল রতন দাঁড়িয়ে আছে। ওর সাথে আরও 3টা ছেলে, সবার মুখেই হাসি। আর এই হাসিতে আহানা নিজের ক্ষতিটা স্পষ্ট দেখতে পাচ্ছে। চেঁচিয়েও যে মানুষ পাবে না তা আহানা জানে, কারণ সে নির্জন এলাকায় আছে এই মুহূর্তে। এতক্ষণ আসার সময় রাস্তার দুই পাশে বাড়িঘর ছিল, আর এখন শুধু গাছ আছে দুই পাশে। আহানার ভয় লেগে উঠল, কারণ এমন একটা সময় রতনকে তার সাথীদের সাথে দেখলে ভয় লাগারই কথা। আহানা তারপরও শক্ত হয়ে বলল, কি সমস্যা? আমার পথ আটকিয়েছেন কেন? তোকে নিয়ে যাব তাই। এটা বলেই রতন আহানার হাত মুঠো করে ধরে ফেলল। আহানা হাত ছাড়ানোর চেষ্টায় বিফল হয়ে চিৎকার দিল, কিন্তু ততক্ষণে রতন ওর মুখ চেপে ধরে ফেলেছে। আহানা এই অসময়ে হেঁটে বাড়ি ফিরছিল কেন? এই মেয়েটা একটা জেদি নাছোড়বান্দা মেয়ে, বোঝে না কেন দেশের অবস্থা ভালো না মানে ভালো না। সে নিজে যে একটা মেয়ে এটা তার জেদের কাছে সব সময় চাপা থাকে। 7-5 কিছু হয়ে গেলে তখন? আমিও বুঝতে পারছি না আমার কেন এত ভাবনা ওকে নিয়ে। মরুক গিয়ে। রতন আহানাকে উঠিয়ে নিয়ে তার বাড়িতে নিয়ে এসেছে। হাত পা মুখ বেঁধে খাটের এক কোণায় বসিয়ে রেখেছে ওকে। আর সে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে ওর আর আহানার বিয়ে নিয়ে কথা বলছে। বিয়েটা আজ রাতের মধ্যেই সেরে ফেলবে, তাই ছেলেগুলোকে জোর দিয়ে আদেশ দিচ্ছে। আহানা হাত পায়ের বাঁধন কিছুতেই খুলতে পারছে না। 10 মিনিট ধরে হাত পা বহুত নেড়েছে, তাও বাঁধন খুলল না। মজবুত করেই বেঁধেছে রতন। এখন আহানা দুর্বল হয়ে গিয়ে চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছে। একটা কিছু পেলেই সেটা দিয়ে নিজেকে কি করে রক্ষা করবে সেই ভাবনাই ঘুরছে আহানার মাথার ভেতর। এদিকে চিৎকার যে দেবে তারও কোনো উপায় নেই, মুখও বেঁধে রেখেছে রতন। মায়ের সাথে রাগ করতে গিয়ে আজই ঝামেলায় পড়বে কে জানত। নির্ঘাত বিয়ের বন্দোবস্ত করছে বেয়াদবটা। কি করে বাঁচব আমি? বিষ পেলে সেটা খেয়ে বসে থাকতাম, জান দেব তাও ইজ্জত দেব না। শান্ত কার ঘুরিয়ে আবারও ফিরে আসলো সেই মোড়ে, কিন্তু আহানা কোথাও নেই। ওকে সেখানে না পেয়ে শান্ত বাসায় চলতে আসতে নিয়েও পারল না। কেন জানি খুব চিন্তা হচ্ছে। তাই সে ফোন নিয়ে আহানার মাকে ফোন করল। উনি নামাজ পড়ছেন তখন, তাই ধরতে পারলেন না। শান্ত কি আর করবে, বাসায় ফিরে আসলো কোনো উপায় না পেয়ে। শান্তর মা মুখ ভার করে সোফায় বসে নিতুর বই খাতা দেখছেন। নিতু পাশে বসে বিস্কিট খাচ্ছে। শান্ত একবার সেদিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে সে রিপাকে বলল কফি পাঠাতে। তারপর গিয়ে বারান্দায় বসল সে, ফোন বিছানার উপরে রাখা। এই মেয়েটা আমার জন্মের শত্রু, অথচ এখন ওর জন্য এত চিন্তা হচ্ছে। আহানাকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না। ওর ফিরতে দেরি হলে ওর মা সিধা আমার বাড়িতে দেখতে আসবে।
তাহলে ভাই কি করব? অন্য কোথাও নেওয়ার জায়গাও তো নেই। তোরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বিয়ে হয়ে গেলে ওর মা কেন, ওর মরা বাপেরও সাধ্য নেই আর কিছু করার। ওকে ভাই। সুমন আর সাজু মিলে হুজুর একজনকে আনতে চলে গেল। রতন এসে দরজা খুলে দেখল আহানা খাটের এক কোণায় বসে হাত পা ছাড়ানোর চেষ্টা করছে। নে নে, করে নে, যত চেষ্টা আছে করে নে, তাও আজ আমার থেকে রক্ষা পাবি না তুই। তোকে আজ আমার হতেই হবে। মরে যাব তাও আমি তোর হব না। তোরা তো ভয় কিসের? আমাকে ভয় পাস? হাত পা বেঁধেছিস কেন? সাহস থাকলে এগুলো খুলে দে দেখি। আমার সাথে তুই একা কত পারিস? রতন রেগে গিয়ে আহানার হাত আর পায়ের বাঁধন খুলে দিল। আহানা এবার নিজেই নিজের মুখ থেকে বাঁধন খুলে দূরে সরে গেল। রতন নিজের থুতুনি ঘষছে আর হাসছে। আহানা রেগে রতনকে এক ধাক্কা দিল, কিন্তু রতন মাটিতে পড়ল না। সে শুধু জোরে জোরে হেসে যাচ্ছে আর বলছে, মাইয়া মানুষ নাকি পুরুষ মানুষের সাথে পারবে? আহানা পুরো রুমে একটা ছুরি তো দূরে থাক, একটা লাঠিও পায়নি। পুরো রুমটাই খালি, শুধু একটা বিছানা। কোনো উপায় না পেয়ে আহানা পিছিয়ে গিয়ে টিনের সাথে লেগে দাঁড়িয়ে থেকে হাত শক্ত করছে। একদম নাক বরাবর মেরে দিব বেয়াদবটার। রতন আহানার পা থেকে মাথা পর্যন্ত লালসার চোখে দেখছে। লাল বাতির আলোয় তার নেশা বেড়ে আসছে ক্রমশই। কিরে, তোর তো হাত পা খুলে দিয়েছি, তাহলে পালিয়ে দেখা, দেখি কেমন পারিস আমার সাথে। আহানা চুপ করে দাঁড়িয়ে আছে। বাড়াবাড়ি করতে গেলেই গায়ে হাত দেবে, তার চেয়ে বরং দেখি কি করে, তারপর না হয় আঘাত হানব। রতন অনেকক্ষণ চুপ করে চেয়ে থেকে এগিয়ে আসতে লাগলো। এবার আহানা হাত আগে থেকেই মজবুত করে রেখেছে, একটা সুযোগের অপেক্ষায় আছে। রতন আহানার হাতের দিকে তাকিয়েছে। সে বুঝেছে আহানা ওকে হাত দিয়ে মারতে চাইবে, তাই সে সবার আগে আহানার হাত দুটো খপ করে ধরে ফেলল। আহানা ভাবতেও পারেনি রতন তার হাত ধরে ফেলবে। রতন তার ঠোঁট এগিয়ে আনতেই আহানা পা দিয়ে রতনকে জোরে একটা লাথি মেরে দূরে সরিয়ে ফেলল। হাত ধরেছিস, পাকে ধরবে রতন। রতনের মেজাজ গরম হয়ে এবার শেষ সীমানায়। সে মাটি থেকে উঠে আসতে যেতেই আহানা এক দৌড় দিল, কিন্তু আফসোস দরজা আটকানো। দরজা খুলতে খুলতেই রতন এগিয়ে এসে আহানার কাঁধ খামচে ধরে টান দিয়ে দিল। জামা কেটে চামড়াও কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে আহানার কাঁধ থেকে। আহানা ব্যথা পেল, কিন্তু তার এখন আপাতত একটাই উদ্দেশ্য, আর সেটা হলো এই দরজাটা যে করেই হোক খোলা। রতন যখন দেখল আহানার হাত কাটা যাওয়ার পরেও সে দুর্বল হলো না, ভয় পেল না, তখন সে এবার আহানার দুই হাতের কোণই ধরে নিজের দিকে ফিরালো। আহানা অনেক সহ্য করেছে। হাত খোলা পেয়ে চড় মেরে দিল রতনের গালে। তারপর আবারও ছিটকিনি খোলায় ব্যস্ত হয়ে পড়ল সে। দরজাটা খুলল শেষমেশ। খোলার সাথে সাথে আহানা ব্যর্থ হলো, কিন্তু রতন ওকে আবারও ধরে ফেলল। তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস? রতন আহানার চুলের মুঠি ধরে আবারও টেনে ঘরে ঢুকাচ্ছে। আহানা তার চুল না ছাড়িয়ে নিজের হাতের কাচের চুড়ি ভাঙল সবার আগে। তারপর ভাঙা টুকরো নিয়ে রতনের হাতে ঢুকিয়ে দিল সে। রতন চিৎকার দিয়ে আহানার চুল ছেড়ে দিল। নিজের হাত থেকে চুড়ির ভাঙা অংশ বের করে দেখল আহানা উধাও। আহানা প্রাণ নিয়ে দৌড়াচ্ছে অনেক দূর। এসে পেছন ফিরে তাকিয়ে দেখল কেউ নেই। তারপর হাঁপ ছেড়ে সামনে চেয়ে দেখল সাজু আর সুমন আসছে সাথে একজন হুজুরকে নিয়ে। আহানা পাশের একটা টিনের বাড়ির সামনে থাকা রসুই ঘরে ঢুকে গুটিসুটি দিয়ে নিচে বসে পড়ল। কাঁধ প্রচণ্ড ব্যথা করছে তার, কিন্তু কিছুই করার নেই। মুখ চেপে ধরে বসে আছে আহানা। রতন দৌড়ে এসে সাজু আর সুমনকে জানালো আহানা পালিয়েছে। তাদেরকে দল গঠন করে তারপর আহানাকে খুঁজতে বলল। এক গলিতে সাজু গেল, আরেক গলিতে সুমন, আর মাঝখানের গলি দিয়ে রতন ছুটল। আহানা মুখে হাত দিয়ে রসুই ঘরটাতে বসে আছে। আসসালামু আলাইকুম আন্টি।
কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? ভালো। আসলে এখন ফোন করলাম আহানা বাসায় ফিরেছে কিনা জানার জন্য। আহানা? ও তো এখন নিতুকে পড়াচ্ছে, তাই না? এখন বাসায় আসবে কেন? মানে? আহানা তো আজ নিতুকে পড়াতে আসেনি। আর আমি অনেকক্ষণ আগে অফিস থেকে আসার সময় দেখলাম ও বাড়ি ফিরছে। কি বলো? তাহলে এখনো আসলো না কেন? শান্তর এবার খুব টেনশন হচ্ছে। আহানার নাম্বারও নেই তার কাছে। ওর মাকে ফোন করতে বলে জ্যাকেট পরতে পরতে সে বেরিয়ে গেল বাসা থেকে। এই মেয়েটাকে এখন আবার কই খুঁজবো? আমি মানা করেছিলাম এভাবে বাইরে একা একা না থাকতে। আমার একটা কথাও যদি শুনতো। আহানা রসোই ঘরটা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো। এখান থেকে তাদের বাড়ি বেশি দূরে না, তবে কয়েকটা মোড় পার হতে হবে এই আর কি। এখন কথা হচ্ছে যদি কোনো মোড়ে গিয়ে ঘুরে ফিরে ওদের সামনেই পড়ে। আন্টি, আমি পথে আহানাকে কোথাও পেলাম না। কি করব এখন? ও কোথায় যেতে পারে জানেন? না, আহানার তো একটাই বান্ধবী, আর সেটা হলো রূপা। রূপাকে আমি ফোন করেছি, সে বলল আহানা আসেনি। আর আহানার ফোনটা সুইচ অফ বলছে। আমি কি করব বুঝতে পারছি না। একা একটা মেয়ে, কিছু হয়ে গেলে কি করব তখন? আন্টি টেনশন নিয়েন না, আমি পুলিশে খবর দিচ্ছি। এটা নির্ঘাতই রতনের কাজ। শান্ত ফোন করতে গিয়ে থেমে গেল। তারপর বলল, রতনকে? আর বলিও না বাবা, ছেলেটা কয়েক বছর ধরে আহানাকে অনেক জ্বালাচ্ছে। আমার মনে হয় ওর কাজ এটা। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেললেন উনি। শান্ত চুপ করে থেকে তারপর বলল, ওর বাসা কোথায় জানেন? এখানেই। সোজা গিয়ে মাঝখানের গলিটা দিয়ে ঢুকলে তারপর ডান পাশে ঘুরে একদম শেষ প্রান্তের টিনের বাড়িটা ওর। ফাইন। শান্ত বেরিয়ে গেল। আন্টির কথা মতো সেদিকেই ছুটছে সে। পুলিশকে খবর দেওয়া হয়েছে ততক্ষণে। শান্ত ফোনের ফ্ল্যাশ অন করে হাঁটছে। চারিদিক শুধু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে পথটা ইটের তৈরি। আহানা পা টিপে টিপে হাঁটছে। বাড়ি পর্যন্ত যেতে পারলেই হলো। মাথা চক্কর দিতেছে বারবার। যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে মনে হয়। সকালে যে ভাত খেয়েছিল আর কিছুই খায়নি তারপর থেকে। আল্লাহ শক্তি দাও, আমি যেন ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাতে পারি। এদিক ওদিক ভালো করে দেখতে গিয়ে অন্ধকারে একটা লোকের সাথে ধাক্কা লেগে আহানা নিচে পড়ে গেল। পিছুতে পিছুতে বলল, খবরদার আমাকে ছোবে না, একদম জানে মেরে ফেলবো আমি। শান্ত ফ্ল্যাশ ভালো করে সামনে ধরে দেখল আহানা কথাটা বলছে। ভয়ে মুখটুকের অবস্থা ওর বেহাল। জামা ছিঁড়ে গেছে অনেকটা, কাঁধ দেখা যাচ্ছে। আহানা মাথা ধরে এখনো বলছে মেরে ফেলবো। বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলল সে। শান্ত হাঁটু গেড়ে বসে ওকে কাছে নিয়ে আসলো। মুখ দিয়ে ওর কোনো কথাই বের হচ্ছে না। আর দেরি না করে আহানাকে মাটি থেকে তুলে নিয়ে হাঁটা ধরল সে। রতন লুকিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। ও আহানাকে দেখতে পেয়ে এগিয়ে আসা ধরেছিল, কিন্তু তার আগেই শান্ত এসে পড়ল, তাই থেমে গেল সে। শান্তকে দেখে তার দলের কোনো লোককে সে এগোতে দেয়নি, কারণ শান্তকে দেখেই বোঝা যাচ্ছে সে সহজে ছাড়বে না কাউকে। কার নিয়ে এসেছে? নিশ্চয়ই যেন তেন মানুষ নয় বই কি। বরাবরের মতোই রতন বড়লোক মানুষদের ভয় পায় খুব। এখন যদি তাদের মধ্যে কেউ আসে আহানাকে ধরতে, তাহলে যদি জেলে টেলে যেতে হয়। তাই তারা ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল ওই জায়গায়। শান্ত আহানাকে ওদের বাসায় নিয়ে আসলো। মা তো এক চিৎকার করে আহানার হাত ধরে শান্তর দিকে তাকিয়ে বললেন, কিছু হয়নি তো? আমি কিছুই জানি না। শান্তর চোখে মুখে যেমন আহানার প্রতি কষ্ট দেখা যাচ্ছে, তেমনি রাগে ফেটে যাচ্ছে সে। মা পানি এনে আহানার মুখে ছিটা দিলেন। শান্ত দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে আহানার দিকে। আহানা চোখ খুলতেই মায়ের মুখ দেখতে পেয়ে শিওর হলো সে নিরাপদ। তারপর হকচকিয়ে উঠে বসে পড়ল সে। সামনে শান্তকে দেখে বিছানার উপরে থাকা চাদরটা টেনে গায়ে দিয়ে নিল সে। একে তো জামা ছেঁড়া, তার উপর ওড়না নেই। তারপর মাথা নিচু করে বসে থাকলো।
শান্ত শুধু জিজ্ঞেস করল, তোমাকে ছুঁয়েছে খারাপভাবে? আহানা মাথা তুলে বলল, আপনার কি তাতে? শান্ত এগিয়ে এসে ওর মাকে বলল, আন্টি, আপনি একটু বাইরে যাবেন, আমার আহানার সাথে কিছু কথা আছে। আন্টি মাথা নাড়িয়ে হাতে থাকা পানির মগটা নিয়ে চলে গেলেন। তারপর বাড়ি থেকে বের হতেই দেখলেন দূর থেকে কয়েকটা ছেলে চলে যাচ্ছে। এতক্ষণ এখানেই ছিল মনে হয়। সোজা প্রশ্নের উত্তর দাও। দেব না, বাধ্য নই আমি। তার মানে ধরে নিতাম উল্টাপাল্টা কিছু করেছে তোমার সাথে। কারোর সাধ্য নেই আহানার ইজ্জত কেড়ে নেওয়ার। আমি নিজে রক্ষা করতে জানি। শান্ত আহানার গায়ের থেকে চাদর টান দিয়ে বলল, তাহলে কাঁধের এই অবস্থা কেন? ওই রতন বেয়াদব জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। ঠিক আছে, কি নায়কের মতো গিয়ে মারপিট করে আসবেন? এটা মুভি না, বাস্তব। আর আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। পুলিশকে খবর দিয়ে লাভ নেই। আমি রতনের দলবলের সাথে পেরেতে উঠব না। মাকে নিয়ে এই জায়গা ছাড়তে হবে যতদূর বুঝলাম। আমি কি করব না করব সেটা তোমার বলতে হবে না। ঠিক বলেছ, এটা মুভি নয়, বাস্তব। কথাগুলো বলে শান্ত চলে গেল। সাথে সাথে মা ভিতরে এসে বললেন, কি বলল রে? কিছু না, বাদ দাও, আমাকে ভাত দাও, ভাত খাবো। সকালে যে খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি, তাই তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আন্টি চলুন। আহানার মা চমকে পেছন ফিরে চেয়ে দেখল শান্ত হাতে জ্যাকেট নিয়ে তাকিয়ে আছে। কোথায় যাব বাবা? আমাদের বাসায়, সব প্যাক করে নিন। আহানা মাথা বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, এত কেয়ার দেখাতে হবে না, আমি যাব না আপনাদের বাসায়। কথায় কথায় বলেন বাসা থেকে বের করে দেব। হ্যাঁ, যেও না, থেকে যাও। রেপ হলে তারপর আমার সাথে পুলিশ স্টেশন যেও, কেমন? নাকি একা একা যেতে পারবে?